এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে ফ্লো চার্টে কিন্তু 10 মার্ক। তুমি একটু সঠিকভাবে লিখতে পারলে কিন্তু তুমি 10-এ 10 পাবে, 1 নম্বরও কম পাবে না। তো তোমাদের জন্য আমি 12টা খুবই গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট নিয়ে আজকে আলোচনা করব। শুধু আলোচনা না, এগুলো প্যাসেজের কোথায় আছে আমি আন্ডারলাইন করে করে দেব। এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তো আমার বিশ্বাস তুমি বোর্ড পরীক্ষায় অবশ্যই 10-এ 10 পাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করব। প্রথমে আলোচনা করব গাজী পীর। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। তো গাজী পীরের সকল প্যাসেজ আলোচনা করলে দেখা যায় এই দুইটা ফ্লোচার্ট আসতে পারে। একটা হলো রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। গাজী পীরের রোল মানে ভূমিকা, আর অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। তার কি ভূমিকা ছিল, কি কর্মকাণ্ড, এই নিয়ে একটা ফ্লোচার্ট। আর আরেকটা হলো মিরাকলস। মিরাকলস মানে অলৌকিকতা আর স্পেশালিটি অফ গাজী পীর, মানে গাজী পীরের কি বিশেষ ক্ষমতা ছিল বা অলৌকিক ক্ষমতা ছিল। এই দুইটা নিয়ে কিন্তু আমাদের ফ্লোচার্ট আসবে। তো আমি দেখিয়ে দিই। প্রথমে হলো রোল বা অ্যাক্টিভিটিস, গাজী পীর কী কী কাজ করেছিল। তো দেখো প্যাসেজের প্রথমে দেওয়া আছে স্প্রেড ইসলাম ইন পার্টস অফ বেঙ্গল। বাংলাদেশের তিনি একটা অংশে ইসলাম প্রচার করেছিলেন। তারপরে আরও তার কাজ ছিল তিনি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমেল। হিংস্র জন্তু জানোয়ারকে তিনি শান্ত করতে পারতেন, তাদেরকে অনুগত করতে পারতেন। ঠিক আছে। তারপরে এটা বাদ দিয়ে আরও আছে এনাবেলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, মানে গ্রামবাসীকে বনের কাছে বসবাস করতে এবং তাদের কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, জমি চাষ করতে সহযোগিতা করেছিলেন। তো এই যে আমাদের যতটুকু দেওয়া আছে এইটা নিয়ে আমরা ফ্লোচারটা লিখে ফেলবো। এখন দেখো আন্ডারলাইন কিন্তু করা আছে। আমাদের গিভেন অ্যান্সারে এটা দেওয়া ছিল স্প্রেড ইসলাম নিয়ার দ্য সুন্দরবনস। দেখো ফ্লো চার্টে হলো যেটা দেওয়া থাকে এইটা যদি যেইভাবে থাকবে বাকিগুলো সেইভাবে। এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, বাকিগুলো সব পাস্ট টেন্সে লিখতে হবে। তো দেখো এই যে আমরা সবগুলো এই যে স্প্রেড ইসলাম দেওয়া ছিল। এবার দেখো এখানে কুড সাপোজলি কাম, এটা আমরা লিখতে পারবো। এখানে আছে মেক দেম ডোসাইল। তো এই মেকের জায়গায় আমরা পাস্টে দেবো মেড দেবো পাস্টে। ফট ক্রোকোডাইলস, কুমিরের সাথে লড়াই করেছিল, এটা দিতে পারবো। তারপরে দেখো কেপ্ট, এই যে সরি এনাবেলড ভিলেজার, পাঁচটা কিন্তু দেওয়া আছে, আমরা হুবহু এইগুলো লিখে দিতে পারবো। দেখো এইগুলো লিখেছি, এনাবেলড ভিলেজার্স, এনাবেলড ভিলেজার্স, এই যে আমরা লিখে দিয়েছি। আরেকটা যেটা আছে ওইটার অ্যান্সার কিন্তু একই, সেটা হলো গাজী পীরের কী কী অলৌকিক ক্ষমতা ছিল বা স্পেশাল ক্ষমতা। তো আমরা একটু আগে যা লিখেছি ওইটার ভিতরেই কিন্তু স্পেশাল ক্ষমতাও কিন্তু আছে। ঠিক আছে। তো এখানে আমাদের দেওয়া আছে কি কুড কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, তিনি হিংস্র জন্তু জানোয়ারকে কী করতে পারতো, যে কুড কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, তাদেরকে শান্ত করতে পারতো। ঠিক আছে। তো এটা হলো তার বিশেষ ক্ষমতা, অলৌকিকতা। কারণ আমি তুমি তো আর কোনো হিংস্র জন্তু জানোয়ারকে শান্ত করতে পারি না, তাই না। তো এই হলো একটা অ্যান্সার, এইটুকু দেওয়া আছে। এর আগে আমরা কুড দিয়ে দেবো, কুড মেক দেম ডোসাইল একটা, ফট ক্রোকোডাইলস একটা। ঠিক আছে। তারপরে দেখো অল প্রেডেটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ কেপ্ট উইদিন বাউন্ডস। আমরা এখান থেকে লিখবো কেপ্ট অল প্রেডেটরি অ্যানিমেলস উইদিন বাউন্ডস। কেপ্টের পরে এই সাবজেক্টটা দিয়ে দেবো, কেপ্ট অল প্রেডেটরি অ্যানিমেলস উইদিন বাউন্ডস, এই একটা। এনাবেলড ভিলেজার্স, ঠিক আছে। তারপরে এনাবেলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট একটা, এনাবেলড ভিলেজার্স টু কাল্টিভেট দেয়ার ল্যান্ডস একটা। এই কিন্তু হয়ে গেল। ঠিক আছে। দেখো দেখো এই যে আমি লিখেছি যে মেক দেম ডোসাইল, কুড ফাইট ক্রোকোডাইলস। তারপরে এই যে কুড দিয়েছি, সবগুলো কুড দিয়েছি। কুড না দিয়ে কিন্তু আমি কিপের পাস্ট কেপ্ট দিতে পারতাম, কেপ্ট প্রেডেটরি অ্যানিমালস উইদিন বাউন্ডস। তারপরে এই যে কুড দেওয়া আছে, কুড না দিয়ে আমি কী দিতাম, এনাবেলড ভিলেজার্স টু কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। আমি কুডও দিতে পারি, আবার ভার্বের পাস্ট ফর্মও দিতে পারি, কারণ কুড তো পাস্টে ছিল। তাহলে কিন্তু গাজী পীরের এই দুটো ফ্লোচার্ট পড়লে ইনশাল্লাহ কমন পাবে তোমরা, এর বাইরে ইনশাল্লাহ হবে না। এবার আমরা দেখব সিভিক এঙ্গেজমেন্ট। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সিভিক এঙ্গেজমেন্টের আমরা যদি দেখি, এইখানে হলো দুইটা ফ্লোচার্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো একটা হলো কি শোয়িং দ্য ইম্পর্টেন্স বা ফাংশনস বা এইম অফ এডুকেশন, মানে শিক্ষার লক্ষ্য কী, শিক্ষার গুরুত্ব কী, শিক্ষার কাজ কী, মানে শিক্ষা নিয়ে যে আলোচনা। তো দেখো আমাদের এই প্যাসেজের প্রথম যে অংশ না, এইখানে শিক্ষার কাজ দেওয়া আছে কি, দেখো ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করে। দ্য সোসাইটি উই লিভ ইন,
আমরা যে সমাজে পরিবর্তন করি তাকে পরিবর্তন করতে সাহায্য করে। ইলুমিনেট আওয়ার মাইন্ডস, আমাদের মনকে আলোকিত করে। ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে সাহায্য করে। মেক লাইফ বেটার, আমাদের জীবনকে সুন্দর করে। ব্যাস, এইগুলোই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো আমাদের প্রথম দেওয়া আছে কি ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। এবার দেখো আমি বাকিগুলো, যেহেতু এটা প্রথমে ভার্বের সাথে এস আছে, সবগুলো ভার্বের সাথে এস 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 এস, দেখছো ওই অ্যান্সারগুলো দেখো। হেল্পস আস টু চেঞ্জ আওয়ার লাইফস, হেল্পস আস টু চেঞ্জ আওয়ার সোসাইটি, ইলুমিনেটস আওয়ার মাইন্ড। আমি একটু দেখিয়ে আসি। এই যে দেখো এখানে ছিল ব্রিং, কিন্তু আমাদের প্রথমে অ্যান্সারে দেওয়া ছিল ব্রিংস। যেহেতু প্রথমে একটা অ্যান্সার দেওয়া থাকে ওটা এস ছিল, এদের সবগুলো আমরা এস দিয়ে দেবো। এখান থেকে দেখো আমরা দুইটা অ্যান্সার লিখেছি, হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস একটা, আবার এই যে দ্য সোসাইটি, এর আগে আমরা লিখে দেবো হেল্পস আস ট্রাই টু চেঞ্জ, এই পর্যন্ত এইটুকু লিখে হেল্পস আস ট্রাই টু চেঞ্জ দিয়ে আওয়ার লাইফস দিয়ে একটা, আর দ্য সোসাইটি দিয়ে একটা। এই যে দেখতে পাচ্ছ যে হেল্পস আস চেঞ্জ আওয়ার লাইফ একটা, চেঞ্জ আওয়ার সোসাইটি একটা। পরে ইলুমিনেট ছিল, আমরা দিলাম ইলুমিনেটস। ওইখানে ছিল ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, আমরা তো কী দিলাম ইন্সপায়ার্স। ওকে ছিল মেক আওয়ার লাইফ বেটার, আমরা দিয়েছি মেক্স আওয়ার লাইফ বেটার। এটা কিন্তু বরিশাল বোর্ডে আসছে এবং অনেকগুলো কলেজে কিন্তু সেম জিনিসটা এসেছে। এই প্যাসেজের আরেকটা গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট, সেটা হলো দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ইন সিভিক এঙ্গেজমেন্ট। এই সিভিক এঙ্গেজমেন্ট প্যাসেজের নামই কিন্তু সিভিক এঙ্গেজমেন্ট, মানে নাগরিক সম্পৃক্ততা। এই নাগরিক সম্পৃক্ততার ভিতরে কি কি কাজ আছে, মানে কোন কোন কাজটা হলো নাগরিক সম্পৃক্ততার অংশ। অথবা দিতে পারে ইনফরমেশন অ্যাবাউট সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে তথ্য দাও। আমাদের একটা অ্যান্সার কিন্তু দেওয়া থাকবে। তো এই সাধারণত এইটা দেওয়া থাকে, প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন। এখন দেখো আমাদের কিন্তু পরীক্ষায় আইএনজি না দিতে পারে টু প্রোটেস্ট। এখানে যেমন ব্রিংস ছিল, এখানে ব্রিংস না দিতে পারে ব্রিঙ্গিং বা টু ব্রিং। ঠিক প্রথম অ্যান্সারটা যেইভাবে থাকবে বাকিগুলো সেইভাবে, ঠিক আছে। এখানে যেমন প্রোটেস্টিং আইএনজি আছে, সবগুলো আমরা আইএনজি। আগে দেখি অ্যান্সারগুলো কোথায় আছে। এই যে দেখো দ্বিতীয় প্যারাতে, ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন, এই একটা। তারপরে হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, কোনো স্কুলের সামনে যদি তুমি ট্রাফিক কন্ট্রোলে সাহায্য করো, এটা সিভিক এঙ্গেজমেন্টের কাজ। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, শিশুদেরকে রাস্তা পার হতে সাহায্য করবা, এটা সিভিক এঙ্গেজমেন্টের কাজ। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক, দলবদ্ধভাবে একটা পার্ক পরিষ্কার করতে সাহায্য করা। আবার ওয়ার আছে না, এই ওয়ার এ সিবিস, এটাতে আরেকটা লিখবো কি ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন। এবার দেবো হলো এ সিবিস, একটা হলো সমুদ্র সৈকত পরিষ্কার করা। গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, মানে বয়স্ক মানুষদেরকে কিছু সেবা দেওয়া। এই হলো আন্ডারলাইন করে রাখলাম অ্যান্সারগুলো। এইবার দেখো কীভাবে লিখেছি। এখানে যেহেতু আইনজি ছিল, দেখো ওইখানে ছিল হেল্প, আমি দিলাম হেল্পিং কন্ট্রোল ট্রাফিক। এই যে দেখো এখানে কী ছিল দেখে আসি। এখানে ছিল হেল্প কন্ট্রোল ছিল, আমরা কি দিচ্ছি হেল্পিং। এখানে ছিল হেল্প চিলড্রেন ক্রস, আমরা অ্যান্সার কী লিখবো হেল্পিং, কারণ আমাদের প্রথম দেওয়া অ্যান্সারে আইএনজি ছিল। তারপরে ছিল ওয়ার্ক ইন এ টিম, আমরা দিয়েছি ওয়ার্কিং ওয়ার্কিং। ওইখানে ছিল গিভ সাম সার্ভিসেস, আমরা দিয়েছি গিভিং। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। আমরা এখন ড্রিমস প্যাসেজ নিয়ে আলোচনা করব। ড্রিমসের প্যাসেজের আগেই বলি যে ড্রিমস প্যাসেজের ফ্লো চার্টের সকল অ্যান্সার হলো এই এক লাইনে। যে ড্রিমসের বৈশিষ্ট্য কি, এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, বিশেষভাবে স্পষ্ট, ভেরি ভেগ, খুবই অস্পষ্ট, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, আনন্দদায়ক আবেগ দ্বারা পরিপূর্ণ, ওয়ার ফ্রাইটেনিং ইমেজেস, হ্যাঁ, অথবা ভয়ানক ছবি দ্বারা পরিপূর্ণ, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ, মানে খুবই স্পষ্ট এবং বোধগম্য, অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অথবা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। ঠিক আছে, তো এই নিয়েই কিন্তু আমাদের ফ্লোচার্টটা আসে। দেখো এখানে আমি 3টা ফ্লোচার্ট দিয়েছি, কিন্তু অ্যান্সার হলো ঘুরে ফিরে একই। কেমন দেখো, এখানে বলেছে শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, স্বপ্নের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। এই যে দেখো এখানে একই জিনিস বলেছে, শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাসপেক্টস অফ ড্রিমস। স্বপ্নের এই অ্যাসপেক্ট মানে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। এবার দেখো গিভেন অ্যান্সার এখানে কী দেওয়া ছিল, এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড। ওই যে আমি যেটা লাইনটা দেখালাম, পরে ছিল ভেরি ভেগ একটা, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন একটা, ফিল্ড উইথ ফ্রাইটেনিং ইমেজেস। খেয়াল করো এই যে এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড এটা দেওয়া আছে, ভেরি ভেগ একটা লিখলাম, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন একটা, আর ওয়ার দিয়ে যেহেতু ফ্রাইটেনিং ইমেজেস আছে, এর আগে আমরা ফিল্ড উইথ দিয়ে দেবো, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন একটা, ফিল্ড উইথ ফ্রাইটেনিং ইমেজেস একটা। পরে দেখো বাকিগুলো লিখে দিয়েছি।
এই যে ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, হুবহু ওইখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, অ্যান্সার কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এটা কিন্তু বোর্ডে আসার মতো অলরেডি এসেছে, দেখো চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড এগুলো এসেছে। পরে একই জিনিস একটু ঘুরিয়ে আসছে কীভাবে দেখো, ডিফারেন্ট অ্যাসপেক্টস বা ক্যারেক্টারিস্টিক্স, যাই আসুক, অ্যাসপেক্ট মানে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। এইখানে কি করছে দেখো, প্রথমটা না দিয়ে দিয়েছে ফ্যাসিনেটিং টু দ্য ফিলোসফার্স, কোনো সমস্যা নেই, মানে স্বপ্নের বৈশিষ্ট্যকে দার্শনিকদেরকে ফ্যাসিনেট করে, এই যে প্রথম লাইনে দেওয়া ছিল ফ্যাসিনেটেড ফিলোসফার্স, ঠিক আছে। এবার আমরা বাকি বৈশিষ্ট্য কীভাবে লিখবো, আগের মতো ভেরি ভেগ, ফিল্ড উইথ, ফোকাসড, আনক্লিয়ার, এই যে এইগুলোই লিখে দিলাম, একই কিন্তু অ্যান্সার। এইখান থেকে আরেকটা আসতে পারে, সেটা হলো কি শোয়িং দ্য নেচার অ্যান্ড ফাংশনস অফ ড্রিম। এখানে খেয়াল করো, এখানে দুইটা জিনিস চেয়েছে, নেচার, নেচার মানে প্রকৃতি, ওই প্রকৃতি মানেও কিন্তু বৈশিষ্ট্য, যাহা ক্যারেক্টারিস্টিক্স তাহাই নেচার, তাহাই অ্যাসপেক্ট, ঠিক আছে। তো দেখো এখানে আমরা প্রথমে অ্যান্সার দিয়েছিল কি ইমেজেস ডিউরিং স্লিপ, মানে ঘুমের ভিতরে যে ইমেজটা দেখে এইটা তো স্বপ্ন, এটা স্বপ্নের প্রকৃতি একটা দেওয়া আছে। পরে আমরা লিখলাম এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমরা সবগুলো কিন্তু এই বৈশিষ্ট্য লিখিনি, কেন জানো, যখন অ্যান্ড দ্বারা দুটো বৈশিষ্ট্য চাই, মানে দুটো জিনিস চাই, তখন আমরা প্রথম একটা দিয়ে 3-4টা লিখবো, আর বাকিটা দিয়ে পরেরটা দিয়ে বাকিগুলো লিখবো। তো যেহেতু আমরা নেচার বা ক্যারেক্টারিস্টিক আমরা বেশি জানি, এই জন্য এটা আমরা 3-4টা লিখলাম। এরপরে ফাংশন দিয়ে আর দুটো লিখবো। ফাংশন মানে কি, স্বপ্নের কাজ, ঠিক আছে। তো এই স্বপ্নের কাজটা কি, এই যে লাস্টের লাইন দেখো দেওয়া আছে, এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। এইখান থেকে আমরা 3টে লিখতে পারি, কি এসেনশিয়াল টু মেন্টাল ওয়েলবিং, এসেনশিয়াল টু ইমোশনাল ওয়েলবিং, এসেনশিয়াল টু ফিজিক্যাল ওয়েলবিং। এখান থেকে কিন্তু আরও 3টে আমরা লিখতে পারি, কিন্তু আমি লিখেছিল 2টা, যে এসেনশিয়াল টু মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং, আর এখান থেকে নেসেসারি, তুমি এসেনশিয়াল দাও যা আছে তাই, এসেনশিয়াল টু ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে আশা করি কিন্তু এখান থেকে কিন্তু এই 3টের বাইরে ফ্লোচার্ট ইনশাল্লাহ আসবে না। তো এটা আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের বইয়ে দাগ দিয়ে নিবা। পরে আসছে স্পেন্ডিং, আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ ফ্লোচার্টের জন্য, ঠিক আছে। তো দেখি এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে। এখানে আমরা মেইনলি 2টা, কিন্তু আমি 3টে দিয়েছি, ঘুরে ফিরে অ্যান্সার দেখবো একই হবে। সেটা হলো প্রথমটা দেখি, ফ্লোচার্টে কী চাইছে, শোয়িং দ্য ব্যাড ইফেক্টস। আচ্ছা ব্যাড ইফেক্টস মানে কি, খারাপ প্রভাব, অথবা কনসিকুয়েন্স মানে ফলাফল অফ আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় আমরা যে ব্যয় করি তার খারাপ দিক বা ফলাফলটা কী, ঠিক আছে। তারপরে দেখো একই জিনিস আবার আছে কি, শোয়িং হাউ স্পেন্ডিং অ্যাফেক্টস পিপল, স্পেন্ডিং মানুষকে কীভাবে আক্রান্ত করে, ঠিক আছে। তো আমরা এইটাকে একটু ভালোভাবে দেখে আসি। প্রথম হলো স্পেন্ডিংয়ের ব্যাড ইফেক্ট কী কী আছে। তো প্রথমে একটা অ্যান্সার আমাদের দেওয়া আছে হলো মেকিং লাইফ স্ট্রেসফুল, এই যে দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, এখানে প্যাসেজে কী ছিল, মেক্স লাইফ স্ট্রেসফুল। আমি তারপরে দেখো আর কী কী হয়, স্পেন্ডিং করলে কী কী ক্ষতি হয়, লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, মানে আমরা অর্থনৈতিকভাবে ধ্বংস হই, অর ডেপ্ট, অথবা আমরা ঋণগ্রস্ত হয়ে যাই। তারপর আছে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়। তারপর আছে নেভার স্যাটিসফাইড, কখনো সন্তুষ্ট থাকি না। ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, আমাদের মানসিক সমস্যা সৃষ্টি করে। দাগ দেওয়া আছে না। এবার দেখো আমরা এটা কীভাবে লিখলাম, যেহেতু প্রথম এই একটা অ্যান্সার কিন্তু দেওয়া থাকবে আমাদের, তো এইটা যেহেতু আইএনজি দেওয়া আছে, সবগুলো আইএনজি, ওইখানে ছিল লিড, প্যাসেজে আমরা দিলাম লিডিং, ছিল লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, দেখো কী ছিল লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, আমরা এখন অ্যান্সার কি লিখছি লিডিং, ওয়ার আছে তাহলে ওয়ারের আগে ওয়ারদের ডেপ্ট আছে না, এর আগে আবার দেবো লিড টু ডেপ্ট, তাহলে দেখো কী লিখলাম আমরা, এই যে লিডিং টু ডেপ্ট। ওইখানে ছিল ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিস, আমরা কি লিখলাম ক্রিয়েটিং। ওইখানে ছিল মেক পিপল ডিসস্যাটিসফাইড, আমরা লিখলাম মেকিং। ছিল মেক সাইকোলজিক্যাল প্রবলেম, আমরা লিখলাম মেকিং। আইএনজি কেন দিলাম, প্রথম যে অ্যান্সারটা দেওয়া ছিল সেটা আইএনজি ছিল বলে সব অ্যান্সারগুলো আইএনজি লিখলাম। এবার হলো আর একটা সুন্দর একটা ফ্লোচার্ট, শোয়িং দ্য রিজনস অফ ওভার স্পেন্ডিং। আচ্ছা রিজন মানে কি, কারণ, মানে আমরা বেশি ব্যয় কেন করি তার কারণটা কি, ঠিক আছে। তো এখানেও দেখো আইএনজি দেওয়া ছিল ফিলিং অ্যান্ড ইমিডিয়েট, এখানে নিড ছিল ফর ডিসপ্লেড আইটেম, ডিসপ্লে যে আইটেম তাদের জন্য আমাদের একটা ইমিডিয়েটের প্রয়োজন মনে হয়, এই জন্য আমরা ওভার স্পেন্ডিং করি। তো এখানে দেখো আমাদের আরও দেওয়া আছে আমরা কেন ওভার স্পেন্ড করি, এই যে দাগ দিয়েছে দেখো, এই যে ফিলিং অ্যান্ড ইমিডিয়েট নিড ফর দেম, এটা কিন্তু আমাদের
প্রশ্নে দেওয়া থাকবে। পরে আরও কী আছে, আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই একটা আছে, তারপর আছে এনকারেজ কাস্টমার। এই যে সেলস পারসনরা কাস্টমারদেরকে এনকারেজ করে বাই করার জন্য, অর্থাৎ ফ্ল্যাটারি করে, তাদেরকে প্রতারণা করে, এই বিভিন্ন কারণ আছে। আবার দেখো লুক অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লে, মানে ডিসপ্লেতে আমরা কোনো একটা আইটেম দেখে পছন্দ হয়ে যায়, এই জন্য আমরা ওভার স্পেন্ডিং করি। আর লাস্টে আছে হলো ক্রেডিট কার্ড, আমাদের যাদের ক্রেডিট কার্ড আছে তারা আমরা মানে ব্যয় করা নিয়ে হিসাব করি না, এই জন্য আমরা বেশি ব্যয় করি। এবার দেখো তো অ্যান্সারগুলো কীভাবে লিখলাম, এটা তো দেওয়া ছিল এই যে বিং টেম্পটেড বাই অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে ছিল টেম্প দেওয়া ছিল, বিং এনকারেজড বাই সেলস পারসন দেওয়া ছিল না, যে সেলস পারসন দেখো কী করে, এই যে এনকারেজ কাস্টমার কারা করে, সেলস পারসন। তো যেহেতু আইএনজি আমরা একটা বি ভার্ব লাগাই দেবো এর আগে, হ্যাঁ, যে বিং এনকারেজড বাই সেলস পারসন। আবার যে ফ্ল্যাটারিং আছে এটা নিয়েও আমরা অ্যান্সার লিখেছি, দেখো বিং ফ্ল্যাটার্ড বাই সেলস পারসন। তারপর ওই যে ছিল লুকিং অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লে, হ্যাভিং এ ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল, এই যে আনসার কিন্তু দাগ দেওয়া আছে, ওইগুলো জাস্ট আমরা লিখে ফেলবো। তারপর আছে দেখো স্পেন্ডিং, হাউ স্পেন্ডিং অ্যাফেক্টস পিপল, স্পেন্ডিং মানুষ কীভাবে আক্রান্ত করে। এখন আক্রান্ত করে মানে কি, ভালোভাবে আক্রান্ত করে, খারাপভাবে আক্রান্ত করে, তো আক্রান্ত মূলত খারাপভাবেই হয়, তাই না? তো একটা দেওয়া ছিল মেকিং পিপল হ্যাপি অর আনহ্যাপি, এই দেখো প্যাসেজে দেওয়া ছিল মেক আস হ্যাপি অর আনহ্যাপি। এখন স্পেন্ডিং তো আমাদের কি করে, আক্রান্ত করে, মানে এর খারাপগুলোর দিক কী কী, এই যে দেখো আগের মতোই, হ্যাঁ, মেকিং লাইফ স্ট্রেসফুল, লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, ক্রিয়েটিং আনহ্যাপিনেস, মেকিং পিপল রাশ ফর ব্র্যান্ডস, মেকিং সাইকোলজিক্যাল প্রবলেম, এই যে একদম হুবহু উপরে অ্যান্সারগুলো আমরা লিখে দিতে পারবো। মানে স্পেন্ডিং আমাদের কীভাবে আক্রান্ত করে, এর খারাপ দিক কী, এর কনসিকুয়েন্স কী, ঘুরে ফিরে অ্যান্সারগুলো কিন্তু এই একই। এইটা একটু আলাদা কি, যে আমরা কেন ওভার স্পেন্ডিং করি সেটা নিয়ে, ঠিক আছে? তো এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ আলোচনা করবো, সেটা হলো অ্যাডোলেসেন্টস। হ্যাঁ, অ্যাডোলেসেন্টস মানে হলো কিশোর বা কিশোরকাল। তো এটা কিন্তু মানে বোর্ডে এবং বিভিন্ন টেস্ট পেপারে অনেকবার এসেছে। তো দেখি এখান থেকে কী কী ফ্লোচার্ট এসেছে। দেখতে পারছো এই যে ফ্লোচার্টটা চট্টগ্রাম বোর্ড 23-এ এসেছে, 25-এ এসেছে, রাজশাহী বোর্ড 17-তেও এসেছে, ঠিক আছে? তো ঘুরে ফিরে একই কিন্তু, আর তোমরা যে টেস্ট পেপার প্র্যাকটিস করো তা দেখবা যে ঘুরে ফিরে এইটাই এসেছে। সেটা কি, শোয়িং দ্য কন্ডিশনস অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, ব্রাইড মানে কনে, বউ, আর অ্যাডোলেসেন্ট মানে কিশোরী, মানে যে অল্প বয়সে যে বাল্যবিবাহ হয়, সেই বধূদের কি কি পরিস্থিতি হয়, অবস্থা, সেটা নিয়ে ফ্লোচার্ট তৈরি করো। তো এখানে দেখো সব অ্যান্সারগুলো একই জায়গায়, এই যে হুবহু এই জায়গা কি, এই যে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, এই যে বিয়ে হলে সে নববধূ হয়ে গেল, এই যে ড্রপস আউট অফ স্কুল থেকে ঝরে পড়ে, বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড, শ্বশুরবাড়ি ফুল মানে পরিপূর্ণ কাজ শুরু করে দেয়, শি ইজ মার্জিনালাইজড, তারপরে সে মার্জিনালাইজড হয়ে যায়, বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, যত ধরনের নির্যাতন আছে সব কিছুর প্রতি সে দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে? তো আরও আছে কি, আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, এবং বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। তো দেখো যেহেতু এই যে প্রথম অ্যান্সারটা আমাদের দেওয়া আছে গেটিং ম্যারিড আর্লি, ঠিক আছে? তাহলে আইএনজি দেওয়া আছে, তো আমরা কি করব, সবগুলো আইএনজি লিখবো। ওখানে ছিল ড্রপস আউট, আমরা লিখলাম ড্রপ আউট অফ স্কুল। ওখানে ছিল ইজ কনফাইন্ড, আমরা দিলাম বিং যোগ করে দিলাম, দেখাই দিই এখানে কী ছিল দেখো, কই এই যে ড্রপস আউট অফ স্কুল, এই যে ছিল বিগিনস ফুল টাইম ওয়ার্ক, তো আমি বিগিনস লিখতে পারি যে বিগিনিং ফুল টাইম ওয়ার্ক, ঠিক আছে? এখানে এটা লিখি নাই, ওটা লিখলে ভালো হতো, যে বিগিনিং ফুল টাইম ওয়ার্ক। পরে কী ছিল দেখো, এখানে ছিল হলো ইজ মার্জিনালাইজড, তো ইজের সাথে আমরা আইনজি যোগ করবো, যেহেতু প্রথম অ্যান্সার আইনজি ছিল, ইজের সাথে আইন যোগ করলে হয়েছিল বিং, তাহলে সেই অ্যান্সারটা কী হলো দেখো, বিং মার্জিনালাইজড, ঠিক আছে? তারপরে আরও অ্যান্সার ছিল দেখো, যে বিকামস ভালনারেবল, আমরা কে দিতে পারি বিকামিং ভালনারেবল, ঠিক আছে? আমি এখানে দিচ্ছি গেটিং ভালনারেবল, তুমি বিকামিং দাও, ওইখানে যেটা আছে লাস্টে ছিল হেলথ রিস্ক, আমরা দিলাম ফেসিং হেলথ রিস্ক, ঠিক আছে না? এরপরে দেখো একই ধরনের আবার আসছে, সেটা কি, শোয়িং দ্য কন্ডিশনস অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে যে কিশোরী মেয়েরা তাদের অবস্থা কি সেটা লেখো। প্রথমে অ্যান্সারটা দেওয়া আছে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, দেখো এই যে এখান থেকে দেওয়া আছে এই যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন,
এটা হলো বাংলাদেশের যে অ্যাডোলেসেন্ট গার্লস, এটা কিন্তু অ্যাডোলেসেন্ট গার্লসদের অবস্থা। আর এখানে হলো গেটিং ম্যারিড, বিয়ে হয়ে গেছে তার মানে কি, যে যারা অ্যাডোলেসেন্ট ব্রাইড তাদের অবস্থা। তো দেখো এইখানে আমি অ্যান্সারগুলো, এই একটা অ্যান্সার, তারপরে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ এই একটা অ্যান্সার, মার্জিনালাইজেশন একটা অ্যান্সার, এক্সক্লুশন ফ্রম হেলথ একটা অ্যান্সার, এক্সক্লুশন ফ্রম এডুকেশন একটা অ্যান্সার, এক্সক্লুশন ফ্রম ইকোনমিক অপরচুনিটিস একটা অ্যান্সার, আর ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ একটা অ্যান্সার। এখানে কিন্তু 7-8টা অ্যান্সার আছে, কিন্তু এটা অ্যান্সার অন্যভাবে লেখা যায়। দেখো আমি এখানে এইটার সাথে মিল রেখে দিছি, যারা একটু দুর্বল মানে মনে রাখতে সমস্যা হবে তাদের ক্ষেত্রে বলি যে অ্যাডোলেসেন্ট ব্রাইড আসুক আর অ্যাডোলেসেন্ট গার্লস আসুক, অ্যান্সার একই লিখবো। ওই ড্রপিং আউট অফ স্কুল, বিকামিং কনফাইন্ড হাউস হোল্ড, ওয়ার্ক, বিং মার্জিনালাইজ, গেটিং ভালনারেবল, ফেসিং হেলথ রিস্ক, এটা লিখলেও হবে। কিন্তু যারা একটু ভালো বোঝো তারা দেখবা অ্যাডোলেসেন্ট গার্ল যখন বলবে তখন আমরা এই যে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, তাহলে আমরা এইগুলো জাস্ট কমাতে যা আছে শুধু এইগুলো লিখে দেবো। এই একটা দেওয়া আছে, আমরা দেবো ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ একটা, মার্জিনালাইজেশন একটা, আর এক্সক্লুশন দিয়ে কমা যা আছে সবগুলো একটা একটা করে লিখে দিতে পারবো। এইভাবে অনেকগুলো অ্যান্সার কিন্তু হয়ে যাবে, আবার এখান থেকে লিখলেও কিন্তু হবে। আমরা এখন আলোচনা করব গ্রেটা থুনবার্গ। এটা হলো তোমাদের জন্য মোটামুটি নতুন একটা প্যাসেজ। গ্রেটা থুনবার্গ কে ছিল? উনি হলো অল্প বয়স থেকে ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য অনেকগুলো কাজ করেছিলেন। কী কী কাজ আমরা একটু দেখি। তিনি এই 2018 সালে ডিসাইডেড টু টেক অ্যাকশান, তিনি পদক্ষেপ নিতে চাইছিলেন। মেড এ লার্জ সাইন, বড় একটা সাইনবোর্ড বানিয়ে তিনি বসেছিলেন সংসদ ভবনের সামনে, যে স্যাট ডাউন আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্টের সামনে বসেছিলেন। আবার তার এই আন্দোলনটা সুইডিশ মিডিয়া পিক আপ মানে এটা হলো প্রচার করেছিল, ঠিক আছে। তারপরে হাজার হাজার স্টুডেন্ট সারা বিশ্ব থেকে এখানে যোগদান করেছিলেন, এবং তিনি শেষ দিকে এসে তোমার রাজনীতিবিদ, ইইউ পার্লামেন্ট, ইউকে মানে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট, বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন। এইটা কিন্তু আমাদের ফ্লোচার্টের অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের ফ্লোচার্টে কী চেয়েছে। ফ্লোচার্টে বলেছে শোয়িং গ্রেটা থুনবার্গস জার্নি অফ ক্লাইমেট অ্যাক্টিভিজম। সে যে মানে ক্লাইমেট অ্যাক্টিভিজম মানে জলবায়ু নিয়ে তার যে কর্মকাণ্ড, অ্যাক্টিভিজম মানে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে যে জার্নিটা শুরু হয়েছিল পুরা জার্নি নিয়ে তুমি আলোচনা করো। তো এইটা আমাদের দেওয়া আছে ডিসাইডিং টু টেক অ্যাকশন ইন অগাস্ট 2018, কেবল কিন্তু দেখিয়ে আসলাম। এই যে 2018 সালে ডিসাইডেড টু টেক অ্যাকশান, তাই না? এখন দেখো ওখানে ছিল ডিসাইডেড, অ্যান্সারটা দেওয়া আছে কি ডিসাইডিং, যেহেতু প্রথম অ্যান্সার আইএনজি, সবগুলো আইএনজি হবে। বুঝতে পারছো মনে হয়? মেকিং এ লার্জ সাইন, সিটিং ডাউন আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট, বুঝছো না? এই যে দেখো এখানে ছিল কি মেড, পাস্টে ছিল, যেহেতু প্রথম অ্যান্সারটা আইএনজি দিয়েছে আমরা এটাতে আইন যোগ করবো। এটা ছিল পাস্টে স্যাট, এটাতে আইন দেবো সিটিং, তাই আছে না? এই যে তারপর ওখানে ছিল পিকড আপ, পিকিং আপ হার স্ট্রাইক অন সুইডিশ মিডিয়া, হ্যাঁ। তারপরে ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, ডেলিভারিং পাওয়ারফুল স্পিচেস, এই যে কোথায় কোথায় দিয়েছিল, ইউএন, ইইউ, ইউকে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছিল না? হ্যাঁ, এই লাইনগুলো আমরা জাস্ট দিয়ে দেবো। ছিল গিভেন, আমরা দেবো গিভিং। ওকে, ছিল স্যাট, আমরা দেবো হলো সিটিং। ছিল পিকড আপ, আমরা দেবো পিকিং। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো কিন্তু আমাদের গ্রেটা থুনবার্গের ফ্লোচার্টটা হয়ে গেল। যেভাবে আসুক আমাদের অ্যান্সার কিন্তু এইটাই হবে ইনশাআল্লাহ। এবার অ্যাডোলেসেন্সের আরেকটা প্যাসেজ আছে, এটা হলো আমরা দেখি আগে ফ্লোচার্টটা কী আসে। দেখো ফ্লোচার্টে এটা কিন্তু দিনাজপুর বোর্ড 24-এ আসছে, সিলেট বোর্ড 17-তে আসছে। এখানে কি বলেছে, সাম মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের প্যাসেজ কিন্তু 3-4টে আছে, ঠিক আছে। এটা হলো অন্য প্যাসেজ, কোন প্যাসেজ আমি এখন দেখিয়ে দেবো। তো এখানে প্রথমে দেওয়া আছে দেখো ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, মানে এই অ্যাডোলেসেন্স মানে কিশোরকালে মেজর ক্যারেক্টারিস্টিক্স, মেজর মানে প্রধান, আর ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, আর চ্যালেঞ্জেস মানে সমস্যা, মানে কিশোরকালে কী কী তোমার প্রধান বৈশিষ্ট্য শরীরে হয় আর কী কী প্রবলেম ফেস করো, এইটা নিয়ে ফ্লোচার্ট। তো এই প্যাসেজটা শুরু হয়েছে এইভাবে, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, ঠিক আছে। এটা তোমরা দেখতে পারো। তো এবার দেখো কী কী প্রবলেম হয় আর কী কী এই সময় শরীরে কী কী আমাদের উন্নতি হয় সেটা। এই যে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, এটা হলো আমাদের দেওয়া আছে। আর কী কী হয়, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এই সময় আমাদের অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতার দিকে আমাদের অগ্রসর হই। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, এই সময়ে আমাদের একটা নিজস্ব পরিচয়ের উন্নতি ঘটে।
অ্যাকুইজিশন অফ স্কিলস, এই বয়সে আমরা বিভিন্ন দক্ষতা অর্জন করি। এইগুলো হলো অ্যাডোলেসেন্সের সময় আমাদের মেজর কী কী বৈশিষ্ট্য সেটা হলো এইখানে দেওয়া আছে। এরপর আমাদের আর কি লাগবে, চ্যালেঞ্জেস মানে প্রবলেম। দেখো, ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস, এই বয়সে তারা বিভিন্ন কারণে অ্যালকোহল, সিগারেট এগুলো নেয়। তারপরে আরও কী প্রবলেম ফেস করে, এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। ওকে, এইখান থেকে কিন্তু আমরা দুইটা অ্যান্সার লিখতে পারি, এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ মেন্টাল হেলথ প্রবলেম। ঠিক আছে, তাহলে এইখানে আমরা তিনটে প্রবলেম পাইলাম আর এখানে অনেকগুলো বৈশিষ্ট্য পাইলাম। দেখো, এই জিনিসটাই কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে বা এই বোর্ডে এইটাই এসেছে যে কি মেজর ক্যারেক্টারিস্টিক্স, প্রধান বৈশিষ্ট্য, আর চ্যালেঞ্জেস না দিয়ে প্রবলেমস দিতে পারে একই জিনিস। তো এইটা আমাদের দেওয়া ছিল। এবার দেখো বাকিগুলো যা আছে হুবহু তুলে দিয়েছি, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপর ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি ছিল না ওখানে, অ্যাকুইজিশন অফ স্কিল ছিল। আচ্ছা, এইগুলো গেল হলো আমাদের মেজর ক্যারেক্টারিস্টিক্স। লাস্টে দুটো আমরা চ্যালেঞ্জেস বা প্রবলেমস লিখবো। তুমি চাইলে কিন্তু এই পর্যন্ত বৈশিষ্ট্য আর লাস্টের দিনটা প্রবলেম লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা ভালো পারবা সেটা বেশি লিখবা। এখানে দুইটা জিনিস চাইছে, একটা চারটে, একটা দুইটা, একটা তিনটে, আরটা তিনটে, এভাবে লিখতে পারো। ওইখানে ছিল ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, ছিল না, দেখো ফেস প্রেশার, আমরা এটা আইএনজি আকারে করে দিলাম, কারণ এইগুলো কিন্তু কোনো ভার্ব ছিল না। হ্যাঁ, এটা যেহেতু ভার্ব দ্বারা শুরু, এই জন্য আমরা আইএনজি করে দিলাম যে ফেসিং প্রেশার টু ইউজ অ্যালকোহল, এক্সপিরিয়েন্সে ওয়াইড ডট 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 যা আছে দিয়ে দিলাম। এই যে এক্সপিরিয়েন্স ছিল এক্সপিরিয়েন্সিং, তোমাদের নিজেদের বইটা কিন্তু দাগ দিয়ে নিবা, ঠিক আছে। এখন আমরা দেখব এ মাদার ইন ম্যানভিল, মানে ওই যে জেরির যে গল্পটা তোমরা জানো। জেরির গল্পে কি আছে, একটা লেখিকা তোমার একটা পাহাড়ি অঞ্চলে একটা এতিমখানায় গিয়েছিল কিছু লেখালেখি করার জন্য, সেখানে জেরি নামের একটা ছেলেকে রাখছিল হলো কাঠ কেটে দেওয়ার জন্য। তো এই গল্প তোমরা জানো, আমি এত বিস্তারিত না যাই। তো প্রথমে এখানে ফ্লোচার্ট যেটা চেয়েছে, শোয়িং জেরিস এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার। তোমরা জানো এক্সট্রা অর্ডিনারি মানে কিন্তু অনন্য, অসাধারণ, আর ক্যারেক্টার মানে চরিত্র, মানে জেরির যে অসাধারণ চরিত্র সেটা নিয়ে ফ্লোচার্ট তৈরি করতে হবে। প্রথম দেওয়া আছে এ বয় অফ ইন্টিগ্রিটি, ঠিক আছে, এটা আমাদের দেওয়া থাকবে। এবার আমি দেখো সকল ওয়ান ওয়ার্ড করে লিখেছি, তুমি এইভাবে লিখলেও নাম্বার পাবা। ভালো হয় সবার আগে এ বয় অফ এটা লিখে দিতে, এ বয় অফ সবার উপরে। হ্যাঁ, তো এই অ্যান্সারগুলো কোথায় আছে আমরা একটু দেখে আসি। দেখো, এই যে ইন্টিগ্রিটি আন্ডারলাইন করে দিয়েছি, যে ব্রেভ সাহসী, অনেস্টি সততা। এই যে আরেকটা অ্যান্সার, এটাও ফ্লোচার্টে দেই নাই, বাট এটা হলো তার বৈশিষ্ট্য, ফ্রি উইল এজেন্ট মুক্তমনা, রেসপন্সিবিলিটি। তারপরে আরেকটা ছিল যে গ্রেসিয়াস, এগুলো তার বৈশিষ্ট্য। হ্যাঁ, তো দেখো এখানে একটু ব্যতিক্রম হবে আমাদের, কি এখানে ছিল এ বয় অফ ইন্টিগ্রিটি, এটা নাউন ছিল। তো আর আমরা একটা দাগ দিয়েছিল ব্রেভ, ওখানে ছিল ব্রেভ, কিন্তু ব্রেভের নাউন হলো ব্রেভারি, তাহলে আমরা লিখবো এ বয় অফ ব্রেভারি বা শুধু ব্রেভারি। অনেস্টি ছিল, সিনসিয়ারিটি ছিল, হ্যাঁ, তারপর রেসপন্সিবিলিটি ছিল, আর লাস্টে ছিল গ্রেসিয়াস, কিন্তু গ্রেসিয়াসেরও নাউন লিখতে হবে গ্রেসিয়াসনেস, এটা এখনই জেনে নাও। দেখো এটা কিন্তু শুধু ঢাকা বোর্ড 23 না, অনেকগুলো টেস্ট পেপার এবার এটা কিন্তু এসেছে। এবার আমরা 2 নম্বর ফ্লোচার্টটা দেখব। এখানে কী চেয়েছে দেখি, শোয়িং দেখাও হাউ জেরি, কীভাবে জেরি হু হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ, অরফানেজ মানে এতিমখানা, মানে জেরি তো এতিমখানায় ছিল, তাই বলছে যে জেরি এতিমখানায় ছিল সে কীভাবে কুড মেনটেন হিজ ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে আন্তরিকতা, সততা, এইগুলো সে কীভাবে তার আন্তরিকতা, সততা এগুলো বজায় রাখতো, সেটার একটা ফ্লোচার্ট তৈরি করো। একটা বৈশিষ্ট্য দেওয়া ছিল ফ্রিডম লাভিং, এটা আমাদের নাউন ফ্রেজ আকারে দেওয়া আছে। তো এরপরে আমরা যে আনসারগুলো লিখছি, দেখো যে আসলে সে কীভাবে সততা বজায় রেখেছিল, এক ঘটনাটা বলি। যে এইখানে দেখো দেওয়া আছে যে একদিন এই যে মানে লেখিকার যে কাট কাটতে গিয়ে কোড়ালটা ভেঙে গিয়েছিল, অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, কোড়ালের হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল। তো জেরি কী বলছিল, আই ব্রোক ইট, এটা আমি ভেঙেছি, মানে নিজের দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছে। পরে বলছে আই উইল পে ফর ইট, আর এটা ঠিক করার জন্য যে টাকা লাগবে সেটা আমি দেব। কিন্তু পরে লেখিকা অনেক কিছু বোঝায় যে আসলে কোড়ালের হাতলে সমস্যা ছিল, এই জন্য ভেঙে গেছে। তো ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, এরপরে কিন্তু জেরি টাকা নিয়েছিল। তারপরে এখানে আরেকটা বলছে যে ফ্রি উইল এজেন্ট, সে ছিল একটা মুক্তমনা ব্যক্তি, আর সে যে কোনো কিছু উইদাউট সাবটারফিউজ, যে কোনো অজুহাত বাদেই নিজের দোষ স্বীকার করে নিত। এইভাবে সে হলো তার সততা বজায় রেখেছিল। তো দেখো এটা আমরা এখানে লিখেছি যে থিঙ্কিং হিমসেলফ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য অ্যাক্স হ্যান্ডেল, এটা কিন্তু আমরা হুবহু লিখে নাই, একটু চেঞ্জ করে লিখেছি। জেরি বলছে আই ব্রোক ইট, হ্যাঁ,
তো তার মানে কি, সে মনে করেছিল এটা নিজে দায়ী, এজন্য লিখে থিঙ্কিং হিমসেলফ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য অ্যাক্স, উইলিং টু পে ফর ইটস রিপেয়ার। এই যে জেরি বলছিল আই উইল পে ফর ইট, আমি পরিশোধ করব। আর আমরা এখান থেকে আছে উইলিং, মানে সে ইচ্ছা পোষণ করলো টু পে, পরিশোধ করতে, ফর ইটস রিপেয়ার, এটা মেরামত করার জন্য। টেকিং রেসপন্সিবিলিটি উইদাউট এনি এক্সকিউজ, এটা হুবহু লিখতে পারি, এই যে টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, এই সাবটারফিউজও লিখতে পারো তোমরা, আমরা আইনজি আকারে লিখব। এরপরে ছিল টেকিং মানি আফটার বিং কনভিন্সড, এই যে লেখিকা তাকে বোঝানোর পরে সে মানিটা নিচ্ছিল, টেকিং দ্য মানি, একটু লিখে দেবো কি আফটার বিং কনভিন্সড। আর বিং এ ফ্রি উইল এজেন্ট, এবং তার একটা কী বৈশিষ্ট্য ছিল, ফ্রি উইল এজেন্ট। তো এইটা একটু কিন্তু ব্যতিক্রম, এটা তুমি একটা মুখস্থ করে ফেলতে পারো। এরপরে আমরা চলে আসবো রিলেশনশিপ। রিলেশনশিপের প্যাসেজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো রিলেশনশিপের প্যাসেজটায় আমরা যেটা বলবো, এখানে ফ্লো চার্ট মূলত দুইটা গুরুত্বপূর্ণ। একটা হলো এই যে রিলেশনশিপ মানে সম্পর্ক আমাদের কেন দরকার, এই যে ফর কম্পানিয়নশিপ মানে সঙ্গী নির্বাচনের জন্য, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট আমাদের শারীরিক এবং আবেগিক সাপোর্টের জন্য দরকার। তারপর গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলে। ইন্সপায়ার দেম টু ডু ওয়েল ইন এডুকেশন, ওয়ার্ক প্লেস, আমাদের কর্মক্ষেত্র, শিক্ষা, সব কিছু জায়গায় ভালো করতে অনুপ্রাণিত করে কে, এই রিলেশনশিপ করে। এবং আরও একটা আছে হলো ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের ইমোশনাল স্বাস্থ্যের জন্যও রিলেশনশিপ দরকার। এই একটা ফ্লোচার্ট হবে। আরেকটা ফ্লোচার্ট আসে হলো কত ধরনের রিলেশনশিপ আছে, কোথায় কোথায় হয়, একটা ফ্যামিলিতে আছে, স্কুলে আছে, ওয়ার্ক প্লেসে আছে, মানুষ এবং প্রাণীর ভিতরে সম্পর্ক আছে, চিলড্রেন এবং তাদের খেলনার ভিতরে আছে। এই হলো একটা ফ্লোচার্ট। আরেকটা আসে সেটা হলো যার কোনো মানে ফ্যামিলি নাই, তার কি কি হয়। আচ্ছা আমরা এক এক করে দেখি। প্রথমে বলছে দেখো শোয়িং পিভোটালিটি, পিভোটালিটি মানে হলো গুরুত্ব বা নেসেসিটি মানে গুরুত্ব অফ রিলেশনশিপ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে রিলেশনের গুরুত্বটা কী। এই যে দেখো হুবহু যা দাগ দিয়েছে সেইটাই, কম্পানিয়নশিপ, ফিজিক্যাল ইমোশনাল সাপোর্ট, তারপর মিনিং অফ এক্সিস্টেন্স, ইন্সপায়ারেশন টু ডু ওয়ার্ক, হ্যাঁ, ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন, ফর ইমোশনাল হেলথ, এগুলো সব কিন্তু এখানে আমরা দাগ দিয়ে দিয়েছিলাম। এই যে এগুলো আমরা ওখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। আবার যে লাভ অ্যান্ড অ্যাফেকশন, ওকে, এই যেগুলো বোল্ড করে দেওয়া আছে, এই যেগুলো বোল্ড করা, এগুলো হলো প্রথম ফ্লোচার্টের অ্যান্সার। এরপরে দেখো শোয়িং ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস, বিভিন্ন ধরনের যে রিলেশনশিপ আছে তা সেগুলো দেখাও। ওই যে আমি কিন্তু একটু আগে দেখাই দিলাম, এটা দেওয়া থাকবে উইদিন ফ্যামিলি, পরিবারের ভিতরে আমাদের রিলেশন আছে, পরে উইথ ফ্রেন্ডস আছে, স্কুলে আছে, ওয়ার্ক প্লেস আছে, মানুষ এবং প্রাণী, শিশু এবং খেলনা, দাগ দিতেছে না ওইখানে, এই যে দেখো, সরি, এই যে সব দাগ দেওয়া আছে, ওকে, এটা হুবহু দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এরপরে বলছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা ওটা স্কিপ করতে পারি, সেটা হলো শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান, মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নিতে পারো। পরে আসছে দেখো এটার গুরুত্বপূর্ণ একটা ফ্লোচার্ট, সেটা হলো কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ নট হ্যাভিং ইফেক্টিভ রিলেশনশিপ। ইফেক্টিভ মানে কার্যকর, আর রিলেশনশিপ মানে সম্পর্ক, হ্যাঁ। এই রিলেশনশিপ নট হ্যাভিং না থাকার কারণ কি, আর না থাকার কনসিকুয়েন্স ফলাফল কি। আগে একটা কিন্তু আমরা পড়েছিলাম, কনসিকুয়েন্স মানে ফলাফল, মানে কার্যকর সম্পর্ক না থাকার কারণ কি আর ফলাফল কি। তো একটা দেওয়া আছে বিং সেলফিশ অ্যান্ড পজিটিভ, আমরা যদি বেশি পজিটিভ এবং সেলফিশ হই তাহলে আমাদের ইফেক্টিভ রিলেশনশিপ থাকবে না। এই যে এটা হলো আন্ডারলাইন করা নেই, তোমরা একটু আন্ডারলাইন করে নিবা। সেটা হলো দেখো এই যে সেলফিশ অ্যান্ড পজিটিভ, এটা দাগ দিয়ে নেবো আমরা, এই যে বি দেওয়া আছে, তো ওইখানে দিয়েছে আমরা বিং যোগ করা আছে, আর সেলফিশ অ্যান্ড পজিটিভ এটা হলে ইফেক্টিভ রিলেশনশিপ হবে না। তারপর আছে কোয়ারেলিং উইথ ইচ আদার, কোথায় আছে আমরা একটু দেখি। এরপরে আছে দেখো এই যে কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার, এটাতে দুটো লিখবো আমরা, কোয়ারেলিং উইথ ইচ আদার, ফাইটিং উইথ ইচ আদার। এই তিনটা কি হয়ে গেল, যে ইফেক্টিভ রিলেশনশিপ না থাকার কারণ হয়েছে তিনটা। এবার কনসিকুয়েন্স ফলাফলটা কি, যার ইফেক্টিভ রিলেশনশিপ নাই তার কি কি ফলাফল সে ভোগ করে, ঠিক আছে। তো দেখো আমরা এটাও এখান থেকে দেখব, এই যে আমরা লোকের সাথে শেয়ার করে এখান থেকে দেখবো যে যার কোনো ফ্যামিলি নেই, যে ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, এটা দাগ দিয়ে নিবা তোমরা। তো এখান থেকে দুটো অ্যান্সার হবে, এটা হলো ফিলস দ্য পেইন অফ লনলিনেস, ফিলস দ্য পেইন অফ আইসোলেশন,
ঠিক আছে। আর আরেকটা আছে হলো যে আমরা লোকের সাথে যদি আমাদের বন্ধু না থাকে, তো আমরা কারোর সাথে এই দুঃখ বা আনন্দ আমরা শেয়ার করতে পারবো না। ঠিক আছে, এই যে শেয়ারিং ওয়ার জয়, আবার অত সরো, এইগুলো একটু এই যে দেখো দিয়েছে, ফিলিং দ্য পেইন অফ লনলিনেস, ফিলিং দ্য পেইন অফ আইসোলেশন, আর বিং আনএবল টু শেয়ার এনি জয় অর সরো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বই একটু দাগ দিয়ে নিবা, এইটুকু পড়লে ইনশাল্লাহ দেখবা বোর্ডে এবং যত টেস্ট পেপার আছে এর বাইরে আর প্রশ্ন নাই। এরপর আমরা চলে আসছে হলো ফোক মিউজিকে। ফোক মিউজিক হলো লোকসঙ্গীত। তো এটা থেকেও আমাদের ফ্লো চার্ট ভালোই আসে। তো আমরা এখানে দেখব দুইটা ফ্লো চার্ট। কয়টা? দুইটা। একটা সাইজে কি দেখো, শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য। আমরা কিন্তু দেখছি প্রায় ফ্লো চার্টে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এসেছে, বৈশিষ্ট্য। তো ফোক মিউজিকের বৈশিষ্ট্য কি? দেখা যাচ্ছে কম্পোজড অফ সংস অফ এ কমিউনিটি। দেখো তাহলে শুরু হয়েছে কীভাবে? হ্যাঁ, ইডি যুক্ত আছে, এটা ভিতরে ফরম্যাটে আছে। হ্যাঁ, বা তুমি পাস্ট বলো, সমস্যা নেই। কম্পোস্ট অফ সংস অফ এ কমিউনিটি, এটা হলো ফোক মিউজিকের একটা বৈশিষ্ট্য। এটা হলো একটা সমাজের গান নিয়ে, এটা মানে গান নিয়ে গঠিত। এবারে আর কী কী বৈশিষ্ট্য আছে ফোক মিউজিকের? এই যে দেখো, এখানে ছিল কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, এটা আমাদের দেওয়া আছে। এরপর দেখো দেওয়া আছে আনইনফ্লুয়েসড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, এটা আমরা হুবহু দিয়ে দেবো, আনইনফ্লুয়েসড বাই এনি মডার্ন মিউজিক্যাল রুলস। ঠিক আছে, তারপরে দেখো আমরা অ্যান্সার লিখছি ডেসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। ওকে, আমি সবগুলোটা দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে ডেসক্রাইবড, এখান থেকে দেবো ডেসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ অ্যানশিয়েন্ট টাইমস। তারপর আরেকটা অ্যান্সার হল স্প্রাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি। তারপরে বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন। তারপরে ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন। ঠিক আছে, এইভাবে এই অ্যান্সারগুলো আমরা লিখে ফেল। এই দেখো, স্প্রাং ফ্রম দ্য হার্ট অফ কমিউনিটি, বেসড অন ন্যাচারাল, ক্রিয়েটেড বাই কম্বিনেশন টিউন। এই যে হুবহু প্যাসেজ থেকে আমরা লিখে ফেলতে পারবো। আরেকটা আছে কি দেখো, আরেকটা ফ্লোচার্ট বলেছে হলো ডিস্টিংটিভ ফিচার্স অফ ফোক মিউজিক। ডিস্টিংটিভ মানে একদম নির্দিষ্ট, আর ফিচার্স মানে বৈশিষ্ট্য অফ ফোক মিউজিক। এই ফোক মিউজিকের ডিস্টিংটিভ ফিচার। তো এখান থেকে শুরু হয়ে যায় সিম্পল ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু ভার্ব টার্ব কিছু নাই, সিম্পল ল্যাঙ্গুয়েজ। তো আমরা দেখি এগুলো কোথায় আছে। এই যে দেখো, এখানে আছে ইজি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো ইজি ল্যাঙ্গুয়েজকে ওরা দিয়েছে কিভাবে? সিম্পল ল্যাঙ্গুয়েজ। ভালো কথা, আমরা লিখব লোকাল ডায়ালেক্ট, সিম্পল টিউন, এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, ন্যাচারাল রিদম, ইমোটিভ এক্সপ্রেশন। এই যে হুবহু লিখে নেবে, এগুলো তোমরা দাগ দিয়ে নিবা। ঠিক আছে, এটা হলো 6 নম্বর পয়েন্টে এটা দেওয়া আছে, এটাকে তোমরা দেখে নিবা, দাগ দিয়ে নিবা। এই যে লোকাল ডায়ালেক্ট, সিম্পল রুল, এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, ন্যাচারাল রিদম, ইমোটিভ এক্সপ্রেশন, এত হুবহু প্যাসেজ থেকে কিন্তু। ঠিক আছে, তাহলে এগুলো বইয়ে দাগ দিয়ে তুমি একটু প্র্যাকটিস করো। এইগুলোই কিন্তু টেস্ট পেপারে বারবার এসেছে। আমরা এখন আলোচনা করবো হলো বুলিংয়ের প্যাসেজটা। বুলিং, বুলিং মানে অন্যকে বিরক্ত করা, উত্ত্যক্ত করা। তো এই বুলিং থেকে একটা ফ্লোচার্টে আমরা দেখেছি বিভিন্ন কলেজে এসেছে, এটা বোর্ডে আসে নাই, বাট এবার আসার সম্ভাবনা আছে। তো এখানে কী চেয়েছে দেখো, শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ সাইবার বুলিং, মানে সাইবার ক্রিমিনাল, মানে যারা সাইবার ক্রিমিনাল তাদের কী কী কর্মকাণ্ড আছে ওইটা, অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস, এবং তাদের ক্রিমিনালদের শেষ পরিণতি কী হয়। কনসিকুয়েন্স মানে ফলাফল বা শেষ পরিণতি, এইটা। অথবা এইভাবে আসতে পারে সাইবার বুলিং অ্যান্ড অ্যাকশনস টেকেন বাই বিটিআরসি, এই আমাদের বাংলাদেশে যে টেলিফোন রেগুলেটরি কমিশন আছে, তারা কি কি অ্যাকশান নেয় সাইবার বুলিংয়ের বিপক্ষে সেটা নিয়ে, এবং সাইবার বুলিং কি এইটা নিয়ে। মানে এটা কিন্তু দুটোই আসবে, একটা হলো সাইবার বুলিংয়ে কী কী কাজ আছে এবং তাদের বিরুদ্ধে কী কী শাস্তি দেওয়া হয়। তো একটা দেওয়া আছে স্প্রেডিং ফেক অ্যান্ড অবসেন ম্যাটেরিয়াল, এটা দেওয়া আছে। তো দেখি এটা কোথায় আছে, দেখো এই যেখানে দেওয়া আছে যে ম্যাটেরিয়াল হুইচ ইজ ফেক অ্যান্ড অবসেন। হ্যাঁ, এখানে ভার্বটার বাদ দিয়ে যে ফেক অ্যান্ড অবসেন, এই যে ম্যাটেরিয়াল এইভাবে দিয়েছে। পরে দেখো আমরা বাকি অ্যান্সারগুলো কোথায় আছে, হ্যাজ দ্য ইফেক্ট অফ করাপ্টিং পারসনস। হ্যাঁ, মানুষকে তারা বিভিন্নভাবে ম্যানিপুলেট করে। তারপরে কজেস টু প্রিজুডিস দ্য ইমেজ অফ এ পারসন, একটা মানুষের ইমেজকে ক্ষুণ্ণ করে। হার্ট রিলিজিয়াস বিলিভস, ধর্মীয় বিশ্বাসে আঘাত করে। এই সবগুলো হলো বুলিংয়ের ভিতরে কর্মকাণ্ড। এবার দেখবো এদের বিরুদ্ধে কী কী অ্যাকশান নেওয়া হয়। যে টেক নেসেসারি অ্যাকশনস উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তুমি অভিযোগ করো। আরেকটা হলো এই যে পারপেট্রেটরস উইল বি ব্রট টু
টু জাস্টিস উইদিন 3 days, 3 দিনের ভিতরে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। এই পারপেট্রেটরস মানে হলো অপরাধী। তাহলে এইগুলো হলো তারা করে, আর এই দুটো হলো শাস্তি। এবার দেখো আমরা লিখে দিচ্ছি এই যে হ্যাভিং দ্য নেগেটিভ ইফেক্ট অফ করাপ্টিং এ পারসন। দেখো যা ছিল শুধু আইনি যোগ করে দিছি, আসলে হ্যাজ ছিল। হ্যাঁ, হ্যাজের সাথে আইনি যোগ করলে কি হ্যাভিং, তাই ইফেক্ট অফ করাপ্টিং পারসন সেটা লিখলাম। এরপর ছিল কজেস ছিল, আইনি যোগ করে দেবো এই যে কজিং। আমি এখানে দিয়েছি ক্রিয়েটিং, তুমি কজিং দাও। কজিং প্রিজুডিস এগেন্স্ট দ্য ইমেজেস অফ এ পারসন, হার্টিং রিলিজিয়াস বিলিফ। এই যে 4টে হয়ে গেলে হলো কী কী অ্যাক্টিভিটিস আছে বুলিংয়ের ভিতরে। এবার হলো এদের বিরুদ্ধে কী কী মানে ব্যবস্থা নেওয়া হবে, যে টেকিং নেসেসারি অ্যাকশন উইদিন 24 hours, ডাক দেওয়া ছিল না এটা? হ্যাঁ। আর ব্রিঙ্গিং পারপেট্রেটরস টু জাস্টিস উইদিন 3 days, 3 দিনের ভিতরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তো এই গেল কিন্তু আমাদের বুলিংয়ের প্যাসেজের একটা ফ্লোচার্ট। সেটা একদম লাস্টে আমরা চলে এসেছিল আর্ট বলে একটা প্যাসেজ আছে। এই প্যাসেজে আর আমাদের ফ্লোচার্টটা দেখো, এখানে আমি 3টে লিখেছি। তো এখানে মূলত 2টা শিখলেই হয়ে যায়। এই দুটো হলো একই জিনিস, এই দুটো হলো একই জিনিস। কী চেয়েছে আর্ট থেকে? দেখো, শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আর্ট। দেখছো অধিকাংশ জায়গায় কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আসছে, মানে বৈশিষ্ট্য। আর্টের বৈশিষ্ট্য কী? এখানে দেখছি অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন। এবার দেখো এইখানেও একই, শোয়িং দ্য ফাংশনস অথবা এইম অফ আর্ট। আর্টের কী কী কাজ আছে বা লক্ষ্য উদ্দেশ্য আছে। দেখো এখানে দেখছি এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, একই জিনিস। এক্সপ্রেশন না, এখানে দেখছি এক্সপ্রেসেস হিউম্যান ইমাজিনেশন, একই জিনিস। তো এখানে ছিল এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেসেস। তাহলে এখানে এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেসেস হবে, ঠিক আছে না? এখানে এস বেস যুক্ত হবে। অ্যান্সারগুলো কোথায় আছে একটা আমরা দেখে আসি। আর্টের কী কাজ? এই যে এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস একটা, ইভোক ফিলিংস অ্যান্ড ইমোশনস একটা, তারপরে অলসো বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, কনভে সেন্স অফ অ্যাঙ্গুইশ, অ্যাফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ, প্র্যাকটিস ইন হাউস হোল্ড। এই যে বিভিন্ন বৈশিষ্ট্য আমরা এখানে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দেখো এই যে কী কী বৈশিষ্ট্য, এই যে অ্যান এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভ স্কিলস দাগ দেওয়া ছিল। হ্যাঁ, এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি কোথা থেকে দিচ্ছে বুঝছো তো? এই যে এখানে কী ছিল, যে এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, এটা লিখেছি। তারপর কী লিখেছি, এখানে ছিল এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, এটা একটা। অ্যান এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভ স্কিলস, এটা একটা, ঠিক আছে না? এই গেল হলো 3টা। তারপরে এটা গেল। এরপর আসছে দেখো এ কম্বিনেশন অফ পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার। এই যে কোথায় ছিল একটা, এই যে এইটা, যে ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার, আর্কিটেকচার। এইগুলো ইনক্লুডিং থেকে তুমি লিখে দিতে পারো, আমি এখানে কম্বিনেশন দিয়েছি, সমস্যা নাই। এ প্র্যাকটিস ইন ট্র্যাডিশনাল হাউস হোল্ড, এ রিফ্লেকশন অফ চেঞ্জিং রিয়েলিটিস, ঠিক আছে? আমি দেখাচ্ছি কোথায় আছে। এবার এটা একটু দেখিয়ে দিই। ফাংশনস অর্থাৎ এইম অফ আর্ট, আর্টের লক্ষ্য উদ্দেশ্য কি বা কাজটাকে। এক্সপ্রেসেস হিউম্যান ইমাজিনেশন, এক্সপ্রেসেস ক্রিয়েটিভ স্কিলস, কোথায় আছে দেখাচ্ছি কিন্তু একটু আগে। ইভোকস ফিলিং অ্যান্ড ইমোশনস, গ্লোরিফাইস নেচার্স, কনভেস আ সেন্স অফ অ্যাঙ্গুইশ, অ্যাফেক্টস পিপল ইন ক্রিয়েটিভ ওয়েজ। এই 2 নম্বর ফ্লোচার্টের অ্যান্সারগুলো কোথায় আছে একটু দেখো। এই যে ইভোক ফিলিং অ্যান্ড ইমোশন, তারপরে আছে কনভেস আ সেন্স অফ অ্যাঙ্গুইশ একটা, অ্যাফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ, ঠিক আছে না? পাইছো না? হ্যাঁ, এই যে ক্রিয়েটিভ ওয়েজ, এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো আরেকটা আছে, এটা খুব কম আসে, তারপরে বলে দিয়েছি। সেটা হলো শোয়িং দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে যে মডার্ন আর্ট এর সূচনা হয়েছিল এবং উন্নতি হয়েছিল সেটা নিয়ে। তো দেওয়া আছে কি, স্টার্টেড প্র্যাকটিসিং সিন্স 1948। এটা কিন্তু পাস্টে দেওয়া আছে, সবগুলো পাস্টে হবে। এটার জন্য যদি ওইটা আসে তাহলে প্যাসেজটা শুরু হবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত দেওয়া থাকবে। তো দেখো এই যে দেওয়া আছে, বিগিনিং হয়েছিল 1948 সালে, সেট আপ ইনস্টিটিউট ইন ঢাকা, বিগান টু অফার এডুকেশন, ড্রিউ টুগেদার এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস, মেনটেনিং ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ট্রেডিশনাল ফোক আর্ট। হ্যাঁ, আরও আছে দেখো, দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে এইগুলো আমি দাগ দিয়ে দিয়েছি, অত লাগবে না, আমরা অনেকগুলো অ্যান্সার হয়ে গেছে। এই যে দেখো, সেট আপ অ্যান ইনস্টিটিউট ইন ঢাকা, বিগান টু অফার আর্ট এডুকেশন, ড্রিউ টুগেদার নাম্বার অফ ট্যালেন্টেড স্টুডেন্টস দেখাইছে কিন্তু, রিফ্লেক্টেড মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইলস, মেইনটেন্ড এ ক্লোজ কন্ট্যাক্ট উইথ ট্র্যাডিশনস অফ ফোক আর্ট। কোথায় আছে বুঝছো না? এই যে এখানে 6টা অ্যান্সার হয়ে গেছে, যে 1টা 2টা 3টে 4টে, হ্যাঁ, এই যে 5টা, এই যে 6টা অ্যান্সার হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের মতো আলোচনা। তো আশা করি ফ্লোচার্টে তোমরা বোর্ড পরীক্ষায় অবশ্যই ইনশাল্লাহ 10-এ 10 পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।
আর কোনো কিছু বলা থাকলে অবশ্যই জানাবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।